মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে, যদিও অনেকে অনেক কিছু বলছে, বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার। এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এইভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই মামুন খালেদ স্যার ওখানে ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে, এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। সে সময় ধরেন ডিজিএফআই চিফ ছিল তো মেজর জেনারেল মামুন খালেদ। মামুন খালেদ মামুন স্যার ছিলেন, খালেদের কারেক্ট। ভূমিকা কি ছিল? মামুন মামুন খালেদ স্যার ছিলেন। খালেদের ভূমিকা কি ছিল? মানে আমি ধরেন যে একজন মানে এই বাড়িটা ধরেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র হলে এই বাড়ি থেকে যদি আমি উচ্ছেদও করি, এটি আমি জাদুঘর হিসেবে রেখে দিতাম, যে এখানে আমার সেনা প্রধান, স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে বাসস্থান, এটি এটি সংরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করা হতো। কিন্তু সেটি না করে বিডিআর এর সদস্যদের নিহত পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে অ্যাপার্টমেন্ট বানানো। তো মানে এটার মানে ইন্টারনাল প্রতিক্রিয়া আর কি ছিল, বা মানে এখন কি করা যেতে পারে, আপনি কি মনে করেন? না, এখন যেটা হয়েছে, মানে মানে আমাদের আমাদের আমরা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রাজনীতিটার মধ্যে একটা প্রতিহিংসা রাজনীতি আমরা কালচারটা এমন ভাবে ইয়া করেছি। আহ, আহ, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ঘটনাটা যখন হয়েছে, তখন এইটার ব্যাকলিশ হিসেবে কিন্তু দেখেন যে এই আগস্ট বিপ্লবের পরে কিন্তু সবাই 32 নম্বর রোডে আগুন দিয়ে দিয়েছে, তাই না? হুম। আমাদের তো এই বিল্ডিংটার সাথে বা এই ঘরের সাথে কোনো শত্রুতা নেই, তাই না? হ্যাঁ, ইভেন জেনারেল জিয়া একজন নেতা, ইয়ার সময় আমাদের 71-এর সময় ক্ষুদ্র উনি পালিয়ে গিয়েছিলেন সুটকেস নিয়ে, আমরা সবাই জানি। তারপরে তো উনার নামটা বিক্রি করে তো অ্যাটলিস্ট একটা আমাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করা হয়েছে, তাহলে আমাদের কিন্তু শেখ পরবর্তী। মুজিবুর রহমান না, এখন ধরেন মানে 32 নম্বরের যে ঘটনাটা আপনি বলছেন, এটা হচ্ছে ধরেন গত 16-17 বছরে কারেক্ট, হাসিনা কারেক্ট, যেভাবে মুজিবকে আপনার পীর বানাই ফেলছে, মানে কারেক্ট, কারেক্ট। মানে কি বলবেন, ওইটা আমি বলতেছিলাম যে মানুষের জায়গায় ক্ষোভ। জায়গায় 4,000 কোটি টাকা দিয়ে এই মূর্তি বানাইছে। আর তাছাড়া মনে করেন যে এই যে শেখ মুজিব যে বাকশাল বানাইছে, সমস্ত ইয়াটিয়া করে দিছে, এগুলা কিন্তু আমরা ভুলেই যেতাম। এই শেখ হাসিনা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। প্লাস এই যে বাসাটা থেকে ইয়া করাই দিয়ে কিন্তু এখন দেখেন, মনে করেন যে যারা আইনের শাসনে বিশ্বাস করি, আমি আইনের শাসনে বিশ্বাস করি, তারপরেও যখন 32 নম্বর এর যখন আগুন জ্বালাইছে, তখন কিন্তু আমার ভিতরে একটা ঠিক আছে করছে, মানে এই অ্যাটিচিউডটা আমার ভিতরে আসছে। বাট আমি কিন্তু আইনের শাসন মেনে চলি। আমি ডিপ ইনসাইড মাই মাইন্ড আমি বুঝতেছি এই বিল্ডিংটা পোড়ানোটা ঠিক হয় না, কিন্তু আমি কিন্তু মনে মনে খুশি হচ্ছি কি জন্য? বিকজ শেখ হাসিনা আমাদেরকে লাস্ট 16 বছরে যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, সো আমরা কেউই এটা নিয়ে কথা বলি নাই। এটা হচ্ছে এখন মানুষের মধ্যে তো মনের ভিতরে কারো কন্ট্রোল নাই। আমরা যতই সুশীল হই, যতই আইনের শাসন মানি, কারণ আমরা চোখের সামনে আমরা চোখের সামনে দেখেছি প্রায় 1,500-এর উপরে লোক মারা গেছে আমাদের চোখের সামনে, কি শেখ হাসিনার জন্য। তো শেখ হাসিনার জন্য আমাদের সিম্পেথি কোত্থেকে থাকবে? মানুষ হিসেবে যে থাকবে, মানে মানে ফেরাউনের জন্য তো সিম্পেথি নাই। আমরা যদি কোরআন শরীফ পড়ি, আমরা দেখতেছি ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে করছে, ইভেন আমাদের চোখের সামনে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আহ, সেনাবাহিনীকে এই হাসিনা সরকার যেভাবে স্পয়েল করেছে, এবং এটা শুরুটাই হচ্ছে 25 ফেব্রুয়ারির ইয়াটা দিয়ে। আর তারপর হচ্ছে এই কি বলে এই ম্যাডাম খালেদা জিয়ার বাসা থেকে উচ্ছেদ করা নিয়ে। এবং সো মানে মুজিবের শুধু তো উচ্ছেদ তো না, উচ্ছেদের পরে আমরা দেখলাম যে একদিন পরে সেখানে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হলো, আচ্ছা, ফ্রিতে এটা একটা ওয়াইনের বোতল, মদের বোতল, নানা কারণ নানা রকম কিছু দিয়ে বেগম জিয়াকে আরো হিউমিলিয়েট করার চেষ্টা করা হলো। এটা একটা তার ইন্টারেস্টিং স্টোরি। পরিকল্পনা একটু যদি শুনি আপনার কাছ থেকে আচ্ছা, বিস্তারিত। এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। প্রথমে তো মনে করেন যে আহ, প্রথম দিন যেটা হলো, আপনি ভিডিও ফুটেজে দেখেছেন যে টাইম লাগলো, আস্তে আস্তে সবকিছু রেডি করাইলো। তারপরে তাদেরকে বা এখান থেকে ম্যাডাম জিয়াকে সরাই দিল। সরাই দেওয়ার পরে একটা পার্টি প্রথমেই শুরু হচ্ছে যে তারা মানে আচ্ছা, আমরা তো ভিডিও টিডিও নিয়ে এবং ডিজিএফআই লোক ছবি টবি তুলেছে। তোলার পরে আমাকে 2 দিন পরে হঠাৎ করে ডিজিএফআই থেকে ফোন করলো। ডিজিএফআই আর্মি ডেস্কে অফিসারের নামটা ভুলে গেছে, ফোন করে বললো যে স্যার, ও না না, এটা ফোন করাটা পরে। এরা আচ্ছা, ওই দিন আমাকে এমআই ডাইরেক্টর থেকে বললো যে সমস্ত সাংবাদিকরা আসবে ওই ইয়াতে, আহ, ওই বাড়িটা দেখতে, ম্যাডাম জিয়ার বাড়িটা দেখতে। অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে ওইটা আগে আগে একটু ইন্সপেকশন করে আসো, কি অবস্থা। মানে জাস্ট ডাইরেক্টর মিলিটারি জানতে চাচ্ছে না আমার কাছে কি। তা আমি সাথে সাথে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে এখনই চলে আসবে, সাংবাদিকরা বাইরে লাইন আপ হয়ে আছে। আমি আগে ভিতরে ঢুকেছি, গিয়া দেখি যে ওই যে দরজা যেটা
ভাঙছে, ভাঙার পর তো ওটাকে রিপেয়ার করছে। তো মানে মানে রিপেয়ার করার পরে তো অ্যাটলিস্ট ওই যে নিচে গুড়া টুড়া যেগুলো আছে ওগুলা তো মানে সরাবে, কিছু সরায়নি। মানে যে কেউ এসে দেখতে বলছে যে এই যে দরজাটা ভাঙছিল যে, ততক্ষণে সাংবাদিকরা ঢুকে গেছে। আচ্ছা, ঢোকার পরে তো সবাই সবকিছু সব বিভিন্ন অংশ অংশ দেখতেছে। এর মধ্যে আহ, আমি মানে প্রথমে আমি ম্যাডামের ঘরের পাশেই ছিল একটা ছোট ফ্রিজ ছিল। ফ্রিজের মধ্যে তখন সাংবাদিক শ্যামল দত্ত গিয়েছে। শ্যামল দত্ত ফ্রিজটা খুলেছে এবং ওখানে ওয়াইনের বোতল ছিল বোধহয় 2টা বা 3টা। তো আমি দেখে একটু অবাক হইলাম। মানে পরবর্তীতে মানে তখন আমি ওই তখন তো জিয়া তো আমার তখন ক্লোজ ফ্রেন্ড, তখন জিয়া বলল যে আমি জিয়া বরিশাল্লা ভাষায় কইলো আর কি, আমি আমি স্যারের আগেই কইছিলাম এই এই সমস্ত জিনিস না দিতে, এটাকে দেওয়ার কি দরকার ছিল, মানে জিয়া বলতেছে আর কি, বরিশালে তার অ্যাকসেন্টে আর কি। মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে। যদিও অনেকে অনেক কিছু বলছে, বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার। এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এইভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই মামুন খালেদ স্যার ওখানে ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। দ্যাট ওয়াজ এ ডিসগাস্টিং থিং এভার। সবচেয়ে অবাক হচ্ছে এই কাজটা করছে হচ্ছে মকসুরুল, মেজর মকসুরুল, আপনারা সবাই জানেন। মানে অনগ্রাউন্ডে কাজটা করছে হচ্ছে মকসুরুল। সে ছিল হচ্ছে ডিজিএফআই আর কি। তো আমাদের মিলিটারি অপারেশনে আমি, জিয়া যদি আমাকে নাও বলতো, জিয়া আমাকে যেটা বলছে সে মানে যখন এই ডিসিশনটা নিচ্ছে সে মামুন খালেদ স্যারের সামনে ছিল, বাট সে বলছে যে সে নাকি না করছে আমাকে। বাট এটা যদি জিয়া নাও বলতো, বাট এটা বুঝতে হবে যে এটা একটা বিগ টাইম অপারেশনের মতো এখানে হচ্ছে, যেহেতু একটা বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ হচ্ছে, এটা একটা ব্যাকল্যাশ হতে পারে। যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে কন্ট্রোল রাখার জন্য এভরিথিং যাতে ইনফরমেশনটা জানা যায়। সো এই ধরনের সিচুয়েশনে হাইয়েস্ট পসিবল লোকের মাধ্যমে মানে কনফার্মেশন ছাড়া এটা হওয়া উচিত। এটা আমি অ্যাজিউম করতাম যে এটা অবশ্যই জেনারেল মামুন খালেদের আদেশে হয়েছে। বাট জিয়া এটা আমাকে কনফার্ম করেছে। এবং এটা করার পরে সাংবাদিকদেরকে যেটা হয়, মানে সাংবাদিক সবকিছু দেখে ছবি টবি তুলে নিয়ে আসছে। এবং যখন সাংবাদিকরা চলে যায় তখন আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমি কিন্তু ওখানে কাভারে সাংবাদিকের কাভারে ঢুকেছিলাম। মানে আমি গোয়েন্দা সংস্থা না, আমি সব সাংবাদিকদের সাথে লাইনে ধরে যখন আসছে লাইনে ধরে আমি সাংবাদিকের কাভারে ওখানে ঢুকেছি আর কি, নট এজ এ ইন্টেলিজেন্স অপারেটিভ ওদের সাথে, জাস্ট টু ওয়াচ ওভার হোয়াটস গোয়িং অন। আচ্ছা, ঢোকার পরে যখন আমরা বের হয়ে যাই সবাইকে ওই ডিজিএফআই এর এক অফিসার আমাদেরকে একটা করে সিডি দিছে। মানে সিডি দিছে, দেওয়ার পরে আমরা তো চলে আসছি, তো সিডিটা তো আমি রেখে দিছি, আমি এটা চলে দেখি নাই। 2 দিন পরে আচ্ছা, এর পরের দিনই সাংবাদিকরা যাওয়ার পরের দিনই সমস্ত পত্রিকায় ভাঙ্গা দরজার ছবি সহ আসছে, ইফ ইউ রিমেম্বার। আপনি তো নিশ্চয়ই দেখুন দেশেছিলেন। এইটার সাথে সাথেই মানে আমাদের মধ্যে মানে ডিএমআই আমাকে ফোন করছে, আচ্ছা এই এই ছবিটা কে তুললো? আমি বললাম স্যার ক্যামেরাম্যান ছিল 3জন, আমার কাছে ছিল ভিডিও ক্যামেরা, আর ডিজিএফআই এর একটা ছিল ক্যামেরা, আরেকজনের কাছে ছিল ভিডিও ক্যামেরা। তো এই 3জন ছাড়া তো আর কেউ তোলার কথা না। আচ্ছা, শেষ। তারপরে 2 দিন পরে আমাকে ওই ডিজিএফআই অফিসার ফোন করছে, কয়, স্যার আমরা একটা আহ, একটা নতুন সিডি করেছি, আরো কিছু নতুন ভিডিও টিডিও দিয়ে আপনার যেটা পুরোনোটা দিয়েছি ওটা চেঞ্জ করে দিব। আমি সাথে সাথেই বুঝতে পারছি যে কিছু একটা ঘাপলা হয়েছে। আমি সাথে সাথে ওটা কপি করবো, ওর আসার আগে ধরে করে ওটা কপি করে ফেলছি। করার 5 মিনিটের মধ্যে দেখি তার লোক আসছে, পরে আমি চেক করে দেখলাম। দেন আমি আমার বস আক্তার আহমেদ স্যারকে বললাম, স্যার এই যে ঘাপলাটা করছে হচ্ছে ডিজিএফআই যে সিরিজটা দিছে ওর মধ্যে ওই ওই ভাঙ্গা দরজার ছবি সহ দিয়ে দিছে। যার ফলে এটা এরপরের দিন সমস্ত সাংবাদিকরা পেয়ে গেছে। তো এইটাই ছিল হচ্ছে মূল স্টোরিটা। মানে তারা পরবর্তীতে এটা নিয়ে আমি ওখানের ভিতর যারা যে সমস্ত সাংবাদিকদের দিয়েছিলাম তারা ভিতরে লাইভ করতেছিল। তাদের মানে তখন বিভিন্ন ধরনের স্টোরি টোরি বলতেছিল, এরকম আমার মনে আছে আর কি। বাট অন গ্রাউন্ডে এইটাই হচ্ছে মেইন স্টোরিটা। বাট আমরা এখানে বোধহয় একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আহ, আমরা সবার কথা বললেই নাটের গুরু কিন্তু ছিল ইকবাল করিম ভুঁইয়া। উনি সমস্ত প্ল্যান প্রোগ্রামটা সমস্ত কিছু ইয়া করেছিলেন। এবং আমি আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, ধরুন মামুন খালিদের এই যে ধরেন একটা ন্যাক্কারজনক একটা, সে মানে বেগম জিয়াকে একটু হিউমিলিয়েট করা, একটু নিম্ন ইয়ে করে, এবং আপনি জানেন যে এই মদের বোতল বা এগুলো নিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছে, মানে অপমানজনক কথা বলেছে। তো মামুন খালেদের সাথে কি বেগম জিয়া বা জিয়া পরিবারের কোনো এনিমিটি ছিল, বা ইকবাল করিম ভুঁইয়া, অর্থাৎ এটা এটার মাস্টারমাইন্ড কে আপনি মনে করেন? আচ্ছা, মানে আমি ইউটিউব জানি না, বাট একটা জিনিস জানি সেটা হচ্ছে আম,
মামুন খালেদ স্যার সম্ভবত খুলনা বিএল কলেজ থেকে পাশ করেছে, খুলনা। আহ, ওখানে তার ফ্রেন্ড ছিল হচ্ছে শেখ সেলিম। তাদের একটা আগের থেকে একটা কানেকশন ছিল, এইটুকু আমি জানি যে তাদের একটা আগের থেকে কানেকশন ছিল। এবং সেই সূত্রে মামুন খালেদ স্যারের একটা ইন্ডিয়ান কানেকশন ছিল। এইটা ধীরে ধীরে উনি যখন যত সিনিয়র হয়েছে তত ইয়ে হয়েছে। ইভেন আপনার যে কি উদ্দিন কি সুতোর যেন একটা ছিল না, যে যে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিল, যে হ্যাঁ, 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 সাতক্ষীরার ওদিকে বোধহয় খুব সাতক্ষীরার ওদিকে সম্ভবত। একটা, মানে দুই বাংলা এক করো টাইপ। জি, জি, দ্যাট জি, ওয়াজ জি। ইন্ডিয়ান প্রজেক্ট। এবং